প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে আলোচনা করব। তো তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম হচ্ছে বিজ্ঞানী হার্বার্ট মার্শাল ম্যাকলুহান 1962 সালে সর্বপ্রথম তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি ও 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক দুটি বইয়ে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। এজন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়ে থাকে। বিশ্বগ্রামের মূল কথা হলো বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা। এটা হচ্ছে বিশ্বগ্রামের মূল কথা। তারপর আসো, বিশ্বগ্রাম কাকে বলে? এক কথায় বলা যায় যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত। অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য ওয়ার্ল্ড কনসিডার্ড এ সিঙ্গেল কমিউনিটি লিঙ্কড বাই টেলিকমিউনিকেশনস। যেমন একটা উদাহরণ যদি আমরা দেখি, যে জনাব মাসুদ রানা কম্পিউটার, ইন্টারনেট ও জুম মিটিং সফটওয়্যার ব্যবহার করে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ছেলে আহাদের সাথে এবং নিজ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিং মিটিং করেন। তো এটা হচ্ছে একটা উদাহরণ, বিশ্বগ্রামের উদাহরণ। গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব আর ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তো এই হলো মোটামুটি। তারপর আসো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান। কি কি প্রধান উপাদান লাগে একটা বিশ্বগ্রাম সংশ্লিষ্ট যে উপাদান, এক নম্বর হচ্ছে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার যেরকম আমাদের যে ল্যাপটপ, কম্পিউটার, পিসি, তারপর যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আমরা ইউজ করি। আর সফটওয়্যার হচ্ছে ওই যে ডিভাইসগুলি আছে সেই ডিভাইসগুলি পরিচালনার জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওইগুলি। আর ইন্টারনেট সংযুক্ত বা কানেক্টিভিটি, তারপর আসে ডেটা আর মানুষের জ্ঞান বা সক্ষমতা, অর্থাৎ দক্ষ মানুষ যে কিনা কি করতে পারে এগুলো ব্যবহার করতে পারে। তারপর আসো ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস বা আইওটি কি? আইওটি হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিকে, যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, ঘড়ি, দরজা, লক, ফ্যান ইত্যাদিতে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস দিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই কাজটিকে মূলত আইওটি বলে। আর আইওটি প্রয়োগ ক্ষেত্র যেরকম স্মার্ট হোম, লাইট, এসি, দরজা, লক, সিসিটিভি নিয়ন্ত্রণ করা, তারপর স্মার্ট সিটি, ট্রাফিক ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ, রাস্তায় সেন্সরযুক্ত আলো ইত্যাদি হচ্ছে আইওটির প্রয়োগ ক্ষেত্র। তারপর স্বাস্থ্যসেবা, কৃষি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রোগীর শরীরের ডেটা, পালস, প্রেশার রিয়েল টাইমে সংগ্রহ বিশ্লেষণ করা। আর কৃষি ক্ষেত্রে মাটি, আবহাওয়ার তথ্য সংগ্রহ করে স্বয়ংক্রিয় সেচ ও সার প্রয়োগ করা। শিল্প খাতে মেশিনের কার্যক্ষমতা পর্যবেক্ষণ, রোবট পরিচালনা, দুর্ঘটনার পূর্বাভাস। আর পরিবহনের ক্ষেত্রে স্মার্ট গাড়ি, রুট ট্র্যাকিং, ফুয়েল ব্যবস্থাপনা, গাড়ি চুরি প্রতিরোধ ইত্যাদি ক্ষেত্রে আইওটি ব্যবহৃত হয়। তারপর আসো ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কল্প বাস্তবতা বলে। তো ভার্চুয়াল অন্যভাবে বলতে গেলে যে ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটিতে কি হয়, ভার্চুয়াল রিয়েলিটিতে যে ব্যক্তি মনে করে যে সে বাস্তবিকভাবে সেটা অনুভব করছে, স্পর্শনেন্দ্রিয়, তারপর অনুভূতি, স্পর্শ, এগুলা সবকিছু মনে হয় যেন বাস্তবেই হচ্ছে, এরকম একটা অনুভূতি তার মধ্যে আসে। অর্থাৎ এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক ব্যবস্থা যাতে প্রতিমা নির্মাণ, মডেলিং, তারপর সিমুলেশন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মানুষ কল্পনার জগতে প্রবেশ করে, কিন্তু তার কাছে সেটা মনে হয় যে আসলে এটা হচ্ছে কি বাস্তব। তাহলে এটাই হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে তৈরির উপাদান সমূহ, ভার্চুয়াল রিয়েলিটি তৈরির জন্য কি কি উপাদান লাগে? এক নম্বর হচ্ছে ইফেক্টর লাগে। ইফেক্টর হলো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এক বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস, যেরকম এইচএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে, তারপর ডেটা গ্লোভস, পূর্ণাঙ্গ বডি স্যুট ইত্যাদি হচ্ছে এর উদাহরণ।
2 নম্বরে লাগে হচ্ছে রিয়েলিটি সিমুলেটর। এটি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, তারপর ট্রান্সডিউসার, তারপর উচ্চমানের অডিও ভিডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন। ওকে, তারপর আর কি লাগে? অ্যাপ্লিকেশন লাগে। ভার্চুয়াল পরিবেশ ও প্রাসঙ্গিকতা তৈরিতে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার ব্যবহৃত হয়ে থাকে, যেমন অটোডেস্কের তৈরি ডিভিশন, যা সাধারণত ইন্টেল প্রসেসর সংবলিত পিসিতে ব্যবহৃত হয়। এছাড়াও 4 নম্বরে লেখা আছে জিওমেট্রি। জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। অর্থাৎ এখানে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত ত্রিমাত্রিক মডেল সমূহকে অটোডেস্ক, 3D স্টুডিও ম্যাক্স বা মায়া প্রভৃতি সফটওয়্যার ব্যবহার করে তৈরির পর ওই ফাইলগুলোকে ভার্চুয়াল রিয়েলিটিতে রেন্ডারিং ও অথরিং এর জন্য এক্সপোর্ট করা হয়ে থাকে। এইভাবে মূলত একটা ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করা হয়ে থাকে। আর ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার যদি আমরা দেখি, তাহলে কোথায় কোথায় ব্যবহার হয়? চিকিৎসা ক্ষেত্রে এবং ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। তারপর কার ড্রাইভিং প্রশিক্ষণের জন্য, বিমান চালনার প্রশিক্ষণের জন্য, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, মহাশূন্য অভিযান, আর তারপর গেমস তৈরিতে, বিনোদন ও মিডিয়া ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বা জটিল উৎপাদন ব্যবস্থাকে সহজ ও সরল করার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও আহ আরো নানান ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়ে থাকে। তারপর আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষের চিন্তা ভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটার মাধ্যমে বাস্তবায়ন করাটা হলো কি আর্টিফিশিয়াল বা ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আমরা এখন যেরকম বিভিন্ন ধরনের এআই ভিত্তিক যেরকম আমরা দেখি, যেরকম চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি, তারপর মাইক্রোসফটের কোপাইলট, তারপর গুগলের কি আছে, জেমিনাই। তাহলে এগুলা কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদাহরণ। তো এইরকম আমরা যদি দেখি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কত ধরনের হয়ে থাকে, এর প্রকারভেদ হচ্ছে 3টা শ্রেণীতে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা কে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 3 ধরনের রয়েছে। একটা হচ্ছে এএনআই, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। এএনআই হচ্ছে একটি নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট, যেমন যে মেশিন দাবা খেলতে পারবে সে শুধুমাত্র কি করতে পারবে? দাবা খেলাই পারবে। অন্য কোনো খেলা, লুডো খেলা বা অন্য কোনো খেলা দিলে সে পারবে না। এটা হচ্ছে এএনআই, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। তারপর এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে এজিআই। এটাকে স্ট্রং এআই বা হিউম্যান লেভেল এআই ও বলা হয়ে থাকে। এই ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা, পরিকল্পনা, সমস্যা সমাধানও করতে পারে। তারপর এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৃতীয় ধাপ। কম্পিউটার যখন মানুষ থেকেও বুদ্ধিমান হবে তখন তাকে বলবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। ওকে, এটা হচ্ছে এএসআই। তো এই হলো 3 ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে যেটি আছে সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি? এক নম্বর হচ্ছে ইমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফিল্টারের মাধ্যমে যে স্প্যাম ইমেল গুলি আছে ওইগুলোকে স্প্যাম হিসেবে চিহ্নিত করা যায়। তারপর ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে কোনো অদ্ভুত কার্যকলাপ হচ্ছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করার ক্ষেত্রে এআই ব্যবহৃত হয়। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। রোবট নিয়ন্ত্রণের ক্ষেত্রে রিমোট সেন্সিং। তারপর চিকিৎসাবিদ্যা, মনুষ্যবিহীন গাড়ি, বিমান চলাচলের ক্ষেত্রে। যেরকম মনুষ্যবিহীন গাড়ির ক্ষেত্রে আমরা মনে করি টেসলা, তাই না? টেসলা কিন্তু কি করে মনুষ্যবিহীন গাড়ি নির্মাণ করেছে তারা। তোমরা জানলে অবাক হবে যে টেসলা গাড়ি যদি কেউ মানে কিনলে, এরকম মনুষ্যবিহীন গাড়ি যদি কিনে, তাহলে সে অটোমেটিক তার বাড়িতে মানে ড্রাইভার ছাড়াই চলে যায়। তারপর স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে গেম তৈরিতে, অটোমেটেড অনলাইন অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কাস্টমার সার্ভিস প্রদানের ক্ষেত্রে, প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে, ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয়করণ কাজে, তারপর সেলফ ড্রাইভিং কার্স অর্থাৎ স্বয়ংক্রিয় গাড়ি চালানোর ক্ষেত্রে যা মানুষের কষ্ট কমিয়ে দেবে। এই আরো নানান আরো অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হয়। এখন মানুষ গবেষণার কাজে, রিসার্চের কাজে ব্যবহৃত করে। রিসার্চের কাজে চ্যাট জিপিটি, তারপর কোপাইলট, এগুলা কি বিভিন্ন ধরনের চ্যাটবট ব্যবহার করে থাকে। আচ্ছা, তারপর আসো রোবোটিক্স। তো রোবোটিক্স হলো টেকনোলজির একটি শাখা। রোবট টেকনোলজির একটি শাখা যেখানে
রোবটের নকশা, নির্মাণ কার্যক্রম, তারপর প্রয়োগ, বৈশিষ্ট্য ও প্রয়োগ নিয়ে কাজ করা হয়। এবং রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন, নির্মাণ সংক্রান্ত বিজ্ঞান। অর্থাৎ রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক্স সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয়, আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্র মানব। তো রোবটের ক্ষেত্রে চায়নারা কিন্তু অনেক ধরনের রোবট তৈরি করে, যেগুলো কি করে রেস্টুরেন্টে কাজ করে। তারপর কিছু রোবট আছে মানুষের মতো কথা বলতে পারে। তো তোমরা অবশ্যই রোবট সুফিয়ার কথা শুনেছো, তাই না? রোবট সুফিয়ার কিন্তু বাংলাদেশে আনা হয়েছিল। তো এরকম বিভিন্ন ধরনের রোবট, এক এক কাজের জন্য এক এক ধরনের রোবট তৈরি করা হয়ে থাকে। রোবট কিন্তু অনেক রোবটের কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে, এক এক কাজের জন্য এক এক ধরনের রোবট ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে তারপর আসো ক্রায়ো সার্জারি। গ্রিক শব্দ ক্রায় অর্থ হচ্ছে খুব শীতল, এবং সার্জারি অর্থ হচ্ছে হাতে করা কাজ। তার মানে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শরীরে অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু কোষ ধ্বংস করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয়েছে কি ক্রায়ো সার্জারি। আর এই ক্ষেত্রে শীতলকরণের জন্য তরল নাইট্রোজেন বা লিকুইড নাইট্রোজেন ব্যবহৃত হয়, এবং কার্বন ডাই অক্সাইড, তারপর আর্গন ও ডাইমিথাইল ইথার প্রোপেন, এবং হিটিং সোর্স হিসেবে হিলিয়াম ব্যবহার করা হয়। আর এই সকল পদার্থ একটি গোলাকার নলে নিয়ে তুলার সাহায্যে রোগাক্রান্ত টিস্যুর উপর প্রলেপ দেওয়াকে ক্রায়োপ্রোব বলে। আর এটি ক্রায়োসার্জারি আবিষ্কার করেন বিজ্ঞানী চিকিৎসক জেমস আর্নল্ড 1850 সালে এই পদ্ধতি আবিষ্কার করেন। ওকে, তো আমাদের আজকের পর্ব হচ্ছে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আহ অনুরোধ রইল। তো আগামী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এই পর্যন্তই।